ইরানে আধুনিকতার নামে ছড়ানো হয় নগ্নতা। যে পারস্য সাম্রাজ্য ধ্বংস হয় মুসলমানদের হাতে, সেই পারস্য সাম্রাজ্যকে পুনরায় গঠন করার দায়িত্ব নেন একজন মুসলমান। ইসলামকে টিকিয়ে রাখতে সামনে এসে দাঁড়ান একজন ইমাম, যার বিপক্ষে ছিলেন খুদ আমেরিকা, ব্রিটেনদের মতো সুপার পাওয়ার। হ্যাঁ, আজকে আমরা কথা বলবো ইরানের ইসলামিক রেভলিউশন নিয়ে। সালটা 1921। কাজন বংশের পতনের মাধ্যমে শুরু হয় ইরানে ইসলামিক রেভলিউশন। কাজন বংশের দুর্বল রাজনীতি এবং দেশের বিশৃঙ্খলাকে পুঁজি করে দৃশ্যপটে আসেন একজন সেনাপ্রধান, রেজা খান, যাকে ইরানের ক্ষমতায় বসানোর জন্য সবকিছু দিয়ে সাহায্য করেন ব্রিটেন এবং সোভিয়েত ইউনিয়ন। কারণ ব্রিটিশদের এশিয়ার মধ্যে শাসন কার্য পরিচালনার একমাত্র রুট হচ্ছে ইরান। আর তার সাথে সাথে ইরানে থাকা খনিজ সম্পদ তাদেরকে সবচাইতে বেশি আকর্ষণ করে। এতক্ষণ পর্যন্ত সবকিছু ঠিক ছিল, কিন্তু বিপত্তিটা বাজবে দ্বিতীয় বিশ্বযুদ্ধে। রেজা খান হিটলারের নাৎসি বাহিনীর প্রতি সহানুভূতি দেখান, যার কারণে সোভিয়েত ইউনিয়ন এবং ব্রিটিশরা মিলে ইরানে হামলা করে বসে এবং রেজা খান পদত্যাগ করতে বাধ্য হন। তার জায়গায় ক্ষমতায় বসানো হয় তার 22 বছরের ছেলে রেজা শাহ পারভেজকে, যে ছিল পশ্চিমাদের হাতের পুতুল। এবং সেই পশ্চিমাদের কালচারের প্রতি এতটাই আসক্ত ছিল যে সেই ইরানে পশ্চিমাদের বিভিন্ন কালচার চালু করতে শুরু করে। ক্লাব, বিভিন্ন বড় বড় পার্টি এবং কি মহিলাদের খোলামেলা পোশাকে চলাফেরাকে বৈধতা দিয়ে দেয়। নিষেধাজ্ঞা দেওয়া হয় ইরানে হিজাবের উপরে। শুধু একটা আবার চিন্তা করে, ইরানে তখন এত পরিমাণে মদ উৎপাদন করা হতো যেটা ইরানের চাহিদা মিটিয়ে বাইরে পর্যন্ত রপ্তানি করা হতো। আর এই সকল বিষয় ইরানে থাকা বিভিন্ন স্কলাররা মেনে নিতে পারেনি। তারা প্রতিবাদ করতে শুরু করে, বিভিন্ন মসজিদে দেওয়া হয় এর বিরুদ্ধে ফতোয়া। আর এই সকল কিছুর নেতৃত্বে ছিলেন একজন আয়াতুল্লাহ রুহুল্লাহ খামেনি। খামেনি এই সকল বিশ্ব বক্তৃতার পাশাপাশি তিনি একটি বই লেখেন। এই বইটির সারাংশটা কিছুটা এরকম ছিল: ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন বিধান, যেখানে রাষ্ট্রনীতি, আইন, অর্থনীতি এবং সমাজ সবকিছু ইসলামের আওতায় হবে। ইসলামিক রাষ্ট্রের শাসকদের অবশ্যই পবিত্র ও ন্যায়পরায়ণ এবং দীক্ষিত ফকিহ বা আলেম হতে হবে। ইমাম মাহদী আসার আগ পর্যন্ত ইসলামিক শাসনের দায়িত্ব গ্রহণ করবেন ফকিহা, যিনি জনগণকে আইনসম্মতভাবে চালনা নিশ্চিত করবেন। এই বিষয়টাই রেজা শাহ পাহলভীর বিরুদ্ধে চলে যায়, কারণ সে ছিল পারস্য সাম্রাজ্য পুনরায় গঠন করার স্বপ্নে বিভোর, যে সাম্রাজ্যকে উমর বিন খাত্তাবের আমলে মুসলমানরা পুরোপুরি ধ্বংস করে দেয়। তখন তিনি খামেনিকে দেশদ্রোহের মামলা দিয়ে গ্রেফতার করেন এবং দেশ থেকে নির্বাসনে পাঠান। কিন্তু খামেনি তারপরও রুখে যাননি। তিনি বিভিন্ন ট্যাপ রেকর্ডার এবং কি চিঠির মাধ্যমে দেশের জনগণের কাছে তার বার্তা পৌঁছাতে থাকে। সালটা 1971। রেজা শাহ পাহলভী পারস্য সাম্রাজ্যের মতো একটা বড় পার্টির আয়োজন করে, যে পার্টির জন্য তৎকালীন সবচাইতে দামি 100টি গাড়ির অর্ডার করা হয়। পৃথিবীর বিভিন্ন বড় বড় রাজা, মন্ত্রী, এমপিদেরকে সেই পার্টিতে আমন্ত্রণ করা হয় এবং কি এই রাজাদেরকে স্বর্ণের প্লেটে খাদ্য পরিবেশন করা হয়। এবং তাছাড়াও তিনি তার জন্য একটি স্বর্ণের সিংহাসন তৈরি করেন এবং তিনি সেই সিংহাসনে আহরণ করে ঘোষণা দেন তিনি এখন থেকে ইরানের শাহ বা বাদশাহ। অপরদিকে ইরানে তখন চলতেছিল অর্থনৈতিক মন্দা। একদিকে চাকরির স্বল্পতা, অন্যদিকে খনিজ সম্পদ আয় করে যতটুকু অর্থ আসতো তার পুরোটাই চলে যেত রাজ পরিবারের ভিতরে। এতদিন তো শুধু মাদ্রাসার ছাত্র আর বিভিন্ন মুসলিম স্কলাররা আন্দোলন করতেছিল, এখন পুরো ইরান তার বিরুদ্ধে ফেটে পড়ে। আর এই আন্দোলনকে রুখতে পাহলভীর নিজস্ব বাহিনী সাবাক প্রায় 2700 মানুষকে হত্যা করে। এত কিছুর পরে যখন দেখতেছে পরিস্থিতি তার বিরুদ্ধে পুরোপুরি চলে গেছে, তখন সে চলে যায় আমেরিকায় এবং আমেরিকায় গিয়ে তাদের কাছে তার সাহায্য চায়। কিন্তু আমেরিকা বলে না, এখন আর খামেনিকে থামিয়ে রাখা সম্ভব না। সে সেখান থেকে আর ফিরে আসেনি। একজন কিন্তু ঠিকই দেশে ফিরেছে, সে হচ্ছে আয়াতুল্লাহ রুহুল্লাহ খামেনি। তাকে বরণ করে নিতে বিমানবন্দরে একত্রিত হয় প্রায় 10 লক্ষ মানুষ, যেটা পৃথিবীর ইতিহাসে এখন পর্যন্ত সর্বোচ্চ। এবং পরবর্তীতে তার লেখা ওই বইটা অনুসারে ইরানের সংবিধান লেখা হয় এবং তিনি হন ইরানের সর্বোচ্চ নেতা। এখন কথা হলো, খামেনি তো তার দেশে থাকা রাজার বিরুদ্ধে যুদ্ধ করেছেন, তাহলে আমেরিকা, ইসরায়েল কেন তার পিছনে পড়ে আছে? সেটা জানতে
চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। আল্লাহ হাফেজ।